সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবারের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2020 সালে বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান দেখব। তবে এই সমাধানগুলো দেখার আগে তোমাদের কাছে বরাবরের মতোই অনুরোধ করব, আমাদের ইউটিউব চ্যানেলে যে অধ্যায় ভিত্তিক যে টপিকসগুলো আলোচনা করা আছে সেই টপিকসগুলো তোমরা দেখে আসো, কারণ সেগুলো যদি দেখে আসো এবং টপিকসগুলো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এইগুলো সমাধান করা তোমাদের জন্য আরো অধিকতর সহজতর হবে। তো চলো, প্রথম প্রশ্নে কি বললো? প্রথম প্রশ্নে বলল, কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে? এটা স্যার হাবল দেখিয়েছিলেন 1924 সালে। 1924 সালে হাবল স্যার বলেছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা গ্যালাক্সি একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছেন। তারপর 2 নম্বরে যেটা, দোলনার দুলতে থাকা শিশুর গতি হলো কোন ধরনের গতি? সেটা হচ্ছে সরল স্পন্দন গতি, কারণ দোলনায় দুলতে থাকা সে অর্ধেক সময় একদিকে আর পর্যায়কালের বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে গতিশীল থাকে। সুতরাং এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ঘ, আর এটার ক্ষেত্রে তো খ বলেছিলাম। তারপর 3 নম্বর প্রশ্নে বলল, নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি? আমরা জানি বায়োমাস, তারপরে বায়োশক্তি, সৌরশক্তি, এগুলো হচ্ছে আমরা প্রকৃতি থেকে সরাসরি গ্রহণ করতে পারি, এইগুলা কিন্তু আমাদের নবায়নযোগ্য শক্তি। শুধুমাত্র নিউক্লিয়ার শক্তিটাই হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, এটা আমরা ব্যবহার করলে একসময় নিঃশেষ হয়ে যাবে। 4 নম্বর প্রশ্নে বলল, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা হলো, দেখো আমরা জানি আমাদের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু অপশানে কিন্তু 98.4 ডিগ্রি ফারেনহাইট দেয়া নাই, এক্ষেত্রে আছে সেলসিয়াসে। তাহলে আমরা 98 ডিগ্রি ফারেনহাইটকে যদি সেলসিয়াসে নিয়ে যাই, আমাদের সূত্র হচ্ছে C/5 ইকুয়াল F-32/9। তো এখান থেকে আমরা সি বের করব, তাহলে সি সমান হচ্ছে F-32। F মানে হচ্ছে ফারেনহাইটে দেওয়া তাপমাত্রা, ফারেনহাইটে দেওয়া তাপমাত্রা হচ্ছে 98.4 মাইনাস 32 ডিভাইডেড 9, আর ইনটু হবে 5। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা 36.89 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে গ নাম্বার অপশনটি হচ্ছে অ্যান্সার। তারপর 5 নাম্বার প্রশ্নে বলল, বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি? আমরা যারা গান বাজনা করি তারা জানি আমরা হারমোনিয়ামের ক্ষেত্রে বাতাসের প্রবাহটাকে কাজে লাগিয়ে থাকি, তো সুতরাং বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র হচ্ছে হারমোনিয়াম। তারপরে যেই 6 নাম্বার প্রশ্নটা, পানিতে আলোর বেগ হলো, পানিতে আলোর বেগ নির্ণয়ের জন্য আমরা জানি সূত্র হচ্ছে V = C/n, অর্থাৎ বায়ুতে আলোর বেগ যেটা হচ্ছে 3.3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর পানির প্রতিসরণাঙ্ক n মানে হচ্ছে প্রতিসরণাঙ্ক, সেটা হচ্ছে 1.33। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড। সুতরাং আমাদের গ নাম্বার অপশনটি হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার। তারপর 7 নাম্বার প্রশ্নে যেটা বললো, বলের মাত্রা হচ্ছে কোনটি? অর্থাৎ বলের মাত্রা সমীকরণ আমাদেরকে বের করতে বললো। তো আমরা জানি বল F = ma, অর্থাৎ ভরের মাত্রা ইন্টু ত্বরণের মাত্রা। তো ভরের মাত্রা আমরা জানি ক্যাপিটাল M, আর a ত্বরণের মাত্রা হচ্ছে LT−2। তাহলে ভরের মাত্রা বলের মাত্রা সমীকরণ হবে MLT−2, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে ক নাম্বার অপশনটি হচ্ছে অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে বললো, নিচের কোন যন্ত্রে এক্স-রে ব্যবহার করা হয়? আমরা জানি যখন আলট্রাসোনোগ্রাফি করা হয় তখন শব্দের কম্পাঙ্ককে ব্যবহার করা হয়, উচ্চ কম্পাঙ্ক, অর্থাৎ 1 থেকে প্রায় 10 মেগাহার্টজের শব্দের কম্পাঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। ইসিজির ক্ষেত্রে হচ্ছে আমাদের হার্ট থেকে কি পরিমাণ সংকেত নির্গত হচ্ছে সেটা দিয়ে হচ্ছে ইসিজি করা হয়ে থাকে। এন্ডোস্কোপির ক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাজে লাগিয়ে করা হয়ে থাকে। তাহলে সিটি স্ক্যানের ক্ষেত্রে শুধুমাত্র এক্স-রে ব্যবহার করা হয়, সুতরাং 8 এর অ্যান্সার হচ্ছে খ। তারপর 9 নম্বর প্রশ্নে বললো, নিচের কোনটি অপরিবাহী পদার্থ? রাবার হচ্ছে অপরিবাহী পদার্থ, সুতরাং 9 এর অ্যান্সার হচ্ছে গ। অ্যালুমিনিয়াম হচ্ছে পরিবাহী এবং সিলিকন ও জার্মেনিয়াম হচ্ছে অর্ধপরিবাহী। তারপর 10 নম্বরে বললো, একটি ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং এর চার্জের মান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম, অর্থাৎ ক নাম্বার অপশনটা এই ক্ষেত্রে উত্তর। তারপর 11 নম্বর প্রশ্নে বলল, ভর একই হলে নিচের কোন পদার্থটির আয়তন বেশি হবে? দেখো আমরা জানি রো ইকুয়াল m/v, তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি v = m/ρ। তাহলে m যদি আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে v সমানুপাতিক দাঁড়াচ্ছে 1/ρ, অর্থাৎ বেগ আয়তন ঘনত্বের ব্যস্তানুপাতিক, যার ঘনত্ব সবচেয়ে কম তার আয়তন সবচেয়ে বেশি হবে। তো ঘনত্ব কমের ক্ষেত্রে
প্রায় কাঠের ঘনত্ব হচ্ছে সবচেয়ে কম, যেটা হচ্ছে 0.4 থেকে 0.6 পর্যন্ত। পানির ঘনত্ব হচ্ছে প্রায় 1 গ্রাম পার সিসি হয়ে থাকে। কাঁচের ঘনত্ব প্রায় 2 থেকে 6 গ্রাম পার সিসি হয়ে থাকে। আর পারদের ক্ষেত্রে হচ্ছে 13.6 গ্রাম পার সিসি হয়ে থাকে। সুতরাং সবচেয়ে কম ঘনত্ব হচ্ছে কাঠের, সুতরাং আয়তন বেশি হবে কাঠের। এরপরে 12 নম্বর প্রশ্নে বলল কোনটি সবচেয়ে ছোট একক। মাইক্রো এককের ক্ষেত্রে মাইক্রোমিটার কি হবে? মাইক্রোমিটার হচ্ছে 10⁻6 মিটার, ন্যানোমিটার হচ্ছে 10⁻9 মিটার, পিকোমিটারের ক্ষেত্রে হচ্ছে 10⁻12 মিটার এবং ফেমটোমিটারের ক্ষেত্রে হচ্ছে 10⁻15 মিটার। তাহলে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে হচ্ছে 10⁻15 মিটার। তাহলে কোনটি সবচেয়ে ছোট একক? ছোট একক হচ্ছে ফেমটোমিটার। সুতরাং 12 এর অ্যান্সার হচ্ছে ঘ। তারপর দেখো 13 এবং 14 নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেয়া আছে, যে উদ্দীপকে একটি অবতল দর্পণ দেয়া আছে। এবি লক্ষ্যবস্তুটি প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের ঠিক মাঝে রাখা আছে, তার মানে এর ঠিক মাঝখানে রাখা আছে। তাহলে এফ থেকে এ পর্যন্ত দূরত্ব যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব কিন্তু 5 সেন্টিমিটার। তার মানে এফ সি এর টোটাল দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। আর আমরা জানি মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব যতটুকু, প্রধান ফোকাস থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব ততটুকু। সুতরাং এফ থেকে সি পর্যন্ত যদি হয় 10 সেন্টিমিটার, তাহলে ও থেকে এফ পর্যন্ত দূরত্বটুকু কিন্তু 10 সেন্টিমিটার। তো এবার চলো প্রশ্নে কি বললো। প্রশ্নে বললো দর্পণের মেরু হতে কত দূরে বিম্ব গঠিত হবে। আমরা দেখতেছি ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, আর দর্পণ থেকে বস্তুর দূরত্ব, যেটাকে আমরা ইউ বলে থাকি, ইউ হচ্ছে এই থেকে এই পর্যন্ত 10 সেন্টিমিটার, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ও থেকে এ পর্যন্ত টোটাল দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার, যেটা হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব। এখন আমরা সূত্র জানি 1/f = 1/u + 1/v। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব যে দর্পণ থেকে বিম্বের দূরত্ব কত। দর্পণ থেকে বিম্বের দূরত্বকে হচ্ছে v দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে 1/f মানে হচ্ছে 1/10 সমান 1/u মানে হচ্ছে 1/15 প্লাস 1/v আমরা বের করব। তাহলে একটা কাজ করি, আমরা 1/15 কে এই পাশে নিয়ে আসি। তাহলে আমরা লিখতে পারি 1/v সমান 1/10 মাইনাস 1/15। তাহলে এই ক্ষেত্রে লসাগু হবে ধরো 150, তাহলে হবে 15 মাইনাস 10, তাহলে এই ক্ষেত্রে আসতেছে 5 আর নিচে হচ্ছে 150, যেটা হচ্ছে 1/v এর ভ্যালু। তাহলে v সমান কত হবে? v সমান হবে 150 ডিভাইডেড 5, যেটা আমরা ক্যালকুলেশন করলে পাবো কত আসবে? 30 সেন্টিমিটার। তার মানে দর্পণ থেকে বিম্বের দূরত্ব হবে 30 সেন্টিমিটার। আমাদের কিন্তু ওই জিনিসটাই জিজ্ঞেস করলো যে দর্পণের মেরু হতে কত দূরে বিম্ব গঠিত হবে। 30 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হবে, অর্থাৎ 13 এর অ্যান্সার হচ্ছে গ। তারপর 14 নম্বর প্রশ্নের জন্য বলল এবি কে দর্পণের দিকে 10 সেন্টিমিটার সরালে। দেখো আমরা এটাকে 10 সেন্টিমিটার সরিয়ে নিয়ে আসবো। তাহলে 10 সেন্টিমিটার সরিয়ে নিয়ে আসলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত হবে? দর্পণ থেকে কিন্তু তখন বস্তুর দূরত্ব হবে 5 সেন্টিমিটার, কারণ আগে ছিল 15, আমরা 10 সেন্টিমিটার সামনে নিয়ে এসেছি, তাহলে এখন হবে 5 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব তো পরিবর্তিত হবে না, ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার ঠিকই থাকবে। আমাদেরকে যে বিষয়গুলো নির্ণয় করতে বললো, অবাস্তব বিম্ব গঠন হবে। আমরা আগে দেখি ক্যালকুলেশন করে ভি কি আসলে বাস্তব নাকি অবাস্তব। তাহলে আমরা জানি 1/f = 1/u + 1/v। এখান থেকে একটু আগের নিয়মে আমরা সরাসরি লিখতে পারি 1/v সমান হচ্ছে 1/f - 1/u। তাহলে 1/f মানে হচ্ছে কত? f এর ভ্যালু হচ্ছে 10 আর মাইনাস u এর ভ্যালু হচ্ছে 5, তাহলে হচ্ছে 1/5। লসাগু কত হবে? লসাগু হবে 50 আর এখানে হবে 5 - 10। তাহলে এখান থেকে আমরা পাবো -5/50। এটা হচ্ছে 1/v এর ভ্যালু। তাহলে v এর ভ্যালু কত হবে? v এর ভ্যালু হবে, এখান থেকে কাটাকাটি করলে হচ্ছে 10, মানে হচ্ছে v সমান -10, যেটা আমরা দেখতে পাচ্ছি মাইনাস এসেছে। আর যখনই দর্পণের ক্ষেত্রে বিম্বের দূরত্ব মাইনাসে আসবে তখনই মিন করে এটা একটি অবাস্তব প্রতিবিম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অবাস্তব বিম্ব গঠন করে। তারপরে যেটা লক্ষ্যবস্তুর দ্বিগুণ আকারের বিম্ব গঠন হবে, তার মানে বিবর্ধন কত? আমরা জানি m = -v/u। তাহলে মাইনাস v এর মান কত? v এর মান হচ্ছে -10, তার মানে এই ক্ষেত্রে হচ্ছে v এর ভ্যালু -10 আর u কত? u 5। এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে কত আসবে? মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে +10 +10 কে 5 দ্বারা ডিভাইড করলে হবে 2,
তার মানে আমরা দেখতে পাচ্ছি বিবর্ধন দ্বিগুণ হয়ে যাচ্ছে। সুতরাং লক্ষ্যবস্তুর দ্বিগুণ আকারের বিবর্ধন গঠন করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ধনাত্মক এসেছে। যদি মাইনাস আসতো তাহলে বলতাম যে এটা উল্টো প্রতিবিম্ব গঠন করে, কিন্তু আমরা দেখতেছি মান আসছে প্লাস, সুতরাং এটা আসলে সোজা প্রতিবিম্ব গঠন করে। তাহলে ওরা যে বললো উল্টো প্রতিবিম্ব গঠন করে, এটা ভুল হবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে 1 ও 2, যেটা হচ্ছে আমাদের গ নাম্বার অপশনটি। সুতরাং 14 এর অ্যান্সার হচ্ছে গ। 15 নম্বর প্রশ্নে বললো নিচের এস সরণ এস এবং সময় টি লেখচিত্রের কোনটি সুষম ত্বরণের চলমান বস্তুর লেখচিত্র নির্দেশ করে? এটি হচ্ছে ক নাম্বার অপশনটি আমাদের অ্যান্সার। এটার পেছনে আমরা দু ধরনের ব্যাখ্যা দিতে পারি। একটা হচ্ছে প্রথমে দেখো বাকি তিনটা, এটা ছাড়া বাকি তিনটা গ্রাফের ক্ষেত্রে খেয়াল করলে প্রথমটার ক্ষেত্রে দেখো গ নাম্বারে সময়ের সাথে সরণ কিন্তু অপরিবর্তিত হচ্ছে না, তার মানে বস্তু স্থির। আর যদি বস্তু স্থির থাকে তাহলে সেক্ষেত্রে কি ত্বরণ থাকবে? ত্বরণ থাকবে না, সুতরাং এটা হয় না। তারপর এটার ক্ষেত্রে দেখাচ্ছে সময়ের সাথে সরণ হ্রাস পাচ্ছে, কিন্তু আমাদের তো সুষম ত্বরণের কথা বললো, তাহলে এই ক্ষেত্রেও হবে না। আর এটা যেটা সরণ আর সময় দেখতেছি মূল বিন্দুগামী সরল রেখা, অর্থাৎ সরণের সাথে সময়ের অনুপাত সর্বদা একই রয়ে গেছে, তার মানে এটা নির্দেশ করে সুষম বেগ। আমরা জানি সুষম বেগের ক্ষেত্রে বা সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ থাকে না, তাহলে এটা ভুল। আর এছাড়া আমরা যদি সমীকরণ দিয়ে দেখি, আমরা সমীকরণের ক্ষেত্রে জানি যেহেতু বস্তু মূলবিন্দু থেকে শুরু করছে তার মানে তার আদিবেগ শূন্য, তাহলে s = ut + ½ of at² সূত্রটাকে লিখতে পারি ½ of at²। তো ত্বরণ যেহেতু সুষম তাহলে আমরা লিখতে পারি s সমানুপাতিক t², অর্থাৎ সরণ সময়ের বর্গের সমানুপাতিক। আর যখনই হচ্ছে সরণ সময়ের বর্গের সমানুপাতিক তখনই এই গ্রাফটা এরকম কার্ভ আকারে হবে, এই জন্য 15 অ্যান্সার হচ্ছে ক। তারপর 16 নম্বর প্রশ্নে বললো একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা বেশি। মুখ্য মানে হচ্ছে প্রাইমারি, তার মানে এনপি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি যেটা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা বেশি, তার মানে এনপি ইজ গ্রেটার দেন এনএস। আর যখন এটা হয় তখন এর মানে হচ্ছে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ মুখ্য কুণ্ডলী থেকে সেকেন্ডারি কুণ্ডলীতে ভোল্টেজ কমে যাবে। সুতরাং এই ক্ষেত্রে এটা হবে ভিপি ইজ গ্রেটার দেন ভিএস। আর তড়িৎ প্রবাহ হচ্ছে বিপরীতধর্মী হয়ে থাকে। আমরা জানি স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে যে সে কি করে নিম্ন তড়িৎ প্রবাহকে উচ্চ তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে। সুতরাং এই ক্ষেত্রে সম্পর্ক হবে আইপি ইজ লেস দেন আইএস। তাহলে আমাদের এখানে যেটা বললো এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, হ্যাঁ এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, আমরা প্রথমেই বলে নিয়েছি, তাহলে এটা এক সঠিক। তারপর এর প্রাইমারি প্রবাহ সেকেন্ডারি প্রবাহ অপেক্ষা কম। দেখো আমরা এখানে সেটা দেখিয়েছি যে প্রাইমারি তড়িৎ প্রবাহ সেকেন্ডারি প্রবাহ অপেক্ষা কম, আর এর প্রাইমারি ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ অপেক্ষা বেশি। হ্যাঁ প্রাইমারির ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ অপেক্ষা বেশি, সেটা আমরা এখানে দেখিয়েছি। সুতরাং 1 2 3 তিনটাই সঠিক, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। 17 নম্বর প্রশ্নে বললো একজন বালক 50 নিউটন বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে একটি 2 × 10⁴ গ্রাম ভরের বাক্সকে ধাক্কা দেয়, বাক্সটির ত্বরণ কত হবে? তাহলে দেখো আমাদের এফ বা বলের মান দেওয়া আছে 50 নিউটন এবং ঘর্ষণবিহীন মেঝেতে ভর দেয়া আছে 2 × 10⁴ গ্রাম। তাহলে আমরা যদি গ্রামকে কেজিতে নিয়ে যাই তাহলে এটা 10⁻³ দ্বারা গুণ করতে হয়, তখনই এটা কেজি হয়ে যাবে। তাহলে আমাকে বললো ত্বরণ নির্ণয় করতে, আমরা জানি F = ma, তাহলে A = হবে F/m। F এর ভ্যালু কত? F হচ্ছে 50 আর m এর ভ্যালু হচ্ছে 2 × 10⁴ × 10⁻³। এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 2.5 মিটার/সেকেন্ড²। সুতরাং আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে খ, অর্থাৎ 17 এর অ্যান্সার খ। তারপর 18 নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকে বলা হলো এ ও বি দুটি তেজস্ক্রিয় মৌল যাদের অর্ধায়ু হচ্ছে 100 বছর এবং 200 বছর, অর্থাৎ এ থেকে বিতে রূপান্তরিত হওয়ার সময় একটি হিলিয়াম কণা নিঃসরণ করে থাকে এবং এ এর অর্ধায়ু দেওয়া আছে 100 বছর, বি এর অর্ধায়ু দেওয়া আছে 200 বছর। তো বলল 400 বছর পর এ মোলের কতটুকু অবশিষ্ট থাকবে এবং বি মোলের কতটুকু অবশিষ্ট থাকবে সেটা আমরা একটু হিসেব করে দেখি। তাহলে দেখো প্রথমে আমরা জানি এও 100% থাকবে, বিও 100% থাকবে। এরপর যখন 100 বছর পর হবে, 100 বছর পরে এ এর অর্ধেক হ্রাস পাবে, কারণ তার অর্ধায়ু হচ্ছে
কত 100 বছর করে, তাহলে 100 বছর পর তার অর্ধেক হ্রাস পেলে এটা হয়ে যাবে 50%, কিন্তু বি এর কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন কতটুকু হবে সেটা উল্লেখ নেই। বি হচ্ছে 200 বছর পর, 200 বছর পর বি হয়ে যাবে অর্ধেক, অর্থাৎ এই ক্ষেত্রে 200 বছর পর বি এর পরিমাণ হবে 50%, আর এ হচ্ছে 50% থেকে তার অর্ধেক অর্থাৎ 25% হয়ে যাবে। তারপর 300 বছর পর এ এর পরিমাণ আরো অর্ধেক হ্রাস পেয়ে যাবে অর্থাৎ 12.5% হয়ে যাবে। 400 বছর পর এটা হয়ে যাবে 6.25%, আর এ হয়ে যাবে বি হয়ে যাবে তখন 25%। তাহলে আমাদের প্রথম অপশনটাই খেয়াল করো, 400 বছর পর এ মোল হয়ে যাবে 6.25% আর বি মোল হয়ে যাবে 25% অবশিষ্ট থাকবে। তাহলে 18 এর অ্যান্সার হচ্ছে ক। আমি যদি বিষয়টা আরেকবার রিপিট করে দিই, অর্ধায়ু বলতে বোঝানো হয়ে থাকে তার অর্ধেক পরিমাণ হ্রাস পেতে বা আর অর্ধেক অবশিষ্ট থাকবে কত বছর পরে। তো আমরা দেখতেছি প্রথমটার ক্ষেত্রে বললো 100 বছর পর তার অর্ধায়ু হয়ে যাবে, অর্থাৎ তার অর্ধায়ু 100 বছর, মানে 100 বছর পর তার পরিমাণ অর্ধেক হয়ে যাবে, এই জন্য 100 বছর পর 50%, এর আর 100 বছর পর 50% অর্ধেক 25% হয়ে যাবে, তার আরো 100 বছর পর অর্থাৎ টোটাল 300 বছর পর তার অর্ধেক হয়ে যাবে, 400 বছর পর সেটা হয়ে যাবে 6.25%। আর এটার ক্ষেত্রে যেহেতু বি এর ক্ষেত্রে অর্ধায়ু যেহেতু 200 বছর করে, এই জন্য 200 বছর পর হবে 50% আর 400 বছর পর হয়ে যাবে 25%, তাই অ্যান্সার হচ্ছে ক। এরপর 19-এ যেটা বললো, এ হতে বিতে রূপান্তরের ক্ষেত্রে নির্গত কণা একটি আলফা কণা, এবং আলফা কণা হচ্ছে মূলত একটি হিলিয়াম নিউক্লিয়াস, সুতরাং এটি সঠিক, এবং এর চার্জের মানও কিন্তু +3.2 × 10⁻19 কুলম। এছাড়া এর ভর হচ্ছে হাইড্রোজেন ভরের 4 গুণ, এর বেগ হচ্ছে আলোর বেগের প্রায় 10 থেকে 50 ভাগ এরকম হবে, আর এটি হচ্ছে তীব্র আয়নায়নিত সৃষ্টি করতে পারে, সুতরাং বায়ুতে আয়নায়িত করে, অর্থাৎ 3 নাম্বারটাও সঠিক। তাহলে আমাদের 19-এর অ্যান্সার হবে 1, 2, 3 অর্থাৎ ঘ নাম্বার অপশনটি। তারপর দেখো 20 নাম্বার প্রশ্নে বললো 500 কেজি ভরের একটি বস্তু 20 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল, বস্তুটি 0.5 মিটার/সেকেন্ড মন্দন সৃষ্টি করলে 10 সেকেন্ড পরে এর গতিশক্তি কত হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে 10 সেকেন্ড পরে এর বেগ কত সেটা বের করা। তো এর জন্য আমরা সূত্র ব্যবহার করতে পারি v = u + at। তাহলে u হচ্ছে 20 মিটার/সেকেন্ড প্লাস a এর ভ্যালু হচ্ছে -0.5 ইন্টু, যেহেতু মন্দন এই জন্য মাইনাস, আর t হচ্ছে 10, তাহলে এটা হয়ে যাবে 20 আর হচ্ছে 0.5 × 10 মানে হচ্ছে 5, আর প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ 5, সুতরাং এটা হবে 15 মিটার/সেকেন্ড, যেটা হচ্ছে 10 সেকেন্ড পরে তার বেগ। তাহলে 10 সেকেন্ড পরে তার গতিশক্তি E কে সমান হবে ½ mv²। তাহলে হাফ ঠিক আছে, m এর ভ্যালু দেয়া আছে 500 কেজি এবং v এর ভ্যালু হচ্ছে 15 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 56,250 জুল। তাহলে আমাদের এখানে সাইন্টিফিকে ভ্যালুগুলো দেয়া আছে, তাহলে এটাকে লিখতে পারি 5.625 × 10⁻⁴ জুল, অর্থাৎ আমাদের ক নাম্বার অপশনটি এই ক্ষেত্রে অ্যান্সার। তারপর 21 নম্বরে বলল একটি শব্দ তরঙ্গের বিস্তার কত গুণ করলে এর শক্তি 9 গুণ হবে। শব্দ তরঙ্গের বিস্তার যদি 3 গুণ করি তাহলে এর শক্তি 9 গুণ বৃদ্ধি পাবে, কারণ শব্দ তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক হয়ে থাকে, এই জন্য 3 গুণ করলে 3 এর বর্গ অর্থাৎ 9 গুণ হয়ে যাবে, সুতরাং 21 এর ক্ষেত্রে অ্যান্সার হবে খ। এরপর 22 নম্বরের ক্ষেত্রে বলল সর্বদা অবাস্তব বিম্ব গঠন হয়। আমি এই ক্ষেত্রে আমাদের 4টা যেই দুটো করে দর্পণ এবং দুটো করে লেন্স, সেগুলোর ক্ষেত্রে আমি রশ্মি চিত্র এঁকে দেখিয়ে দিচ্ছি যে কি করে আমরা বুঝতে পারবো এটা বাস্তব না অবাস্তব। দেখো, আমরা যদি এটা অবতল দর্পণের ক্ষেত্রে চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে কি হয়, এরকম প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসে পড়ে, তারপর এরকম একটা বিন্দুতে এসে মিলিত হয়। এটা যদি উত্তল দর্পণ হতো তাহলে এটা কিরকম হতো, এরকম আলোক রশ্মি এসে পড়তো, পড়ার পর ও হচ্ছে এই দিকে এমন ভাবে ছড়িয়ে পড়তো মনে হতো একটা নির্দিষ্ট বিন্দু থেকে নিঃসৃত হচ্ছে। তারপর আমরা যদি উত্তল লেন্সের কথা চিন্তা করি, এই ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে এরকম আলোক রশ্মি এসে পড়ে, তারপর একটা বিন্দুতে এসে মিলিত হয়। আর অবতল দর্পণ লেন্সের ক্ষেত্রে যদি চিন্তা করি সেই ক্ষেত্রে কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে এরকম আলোক রশ্মি এসে পড়ে, তারপর এটা এরকম ছড়িয়ে যায় এবং পেছন দিকে বাড়ালে মনে হয় একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের অবতল দর্পণ এবং
উত্তল লেন্স, এই দুটো হচ্ছে আসলে বাস্তবেই রশ্মিদ্বয়কে মিলিত করতেছে, সুতরাং এটা আসলে বাস্তব প্রতিবিম্ব গঠন করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হতে পারে। কিন্তু এই যে উত্তল দর্পণ এবং অবতল লেন্স, এদের ক্ষেত্রে দেখো রশ্মিদ্বয় কি আসলে কখনো বাস্তবে মিলিত হওয়া সম্ভব? এই ক্ষেত্রে রশ্মিদ্বয় কিন্তু আসলে কখনোই বাস্তবে মিলিত হওয়া সম্ভব না। এই জন্যই মূলত উত্তল দর্পণ এবং অবতল লেন্স সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠন করে থাকে। তাহলে আমাদের অ্যান্সার হবে উত্তল দর্পণ এবং অবতল লেন্স। তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা, অর্থাৎ উত্তল দর্পণ ও অবতল লেন্স। তারপর 23 নাম্বার প্রশ্নে বলল চাপ অপরিবর্তিত রেখে একই তাপমাত্রার পার্থক্যের জন্য নিচের কোন পদার্থটির প্রসারণ সবচেয়ে বেশি হবে? তো চাপ অপরিবর্তিত রাখলে এই ক্ষেত্রে বায়বীয় পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হবে, সুতরাং সেটা হচ্ছে অক্সিজেন, অর্থাৎ 23-এর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ঘ। এরপর আমরা যদি 24-এর ক্ষেত্রে খেয়াল করি, 24-এর জন্য আমাদের একটা বর্তনী দেয়া আছে। তো এখানে বলল উপরের বর্তনীতে কত তড়িৎ প্রবাহিত হবে। তো তড়িৎ প্রবাহ বের করার জন্য আমাদের আগে তুল্যরোধ বের করতে হবে। দেখো এইখানে তড়িৎ প্রবাহ এসে দুটো অংশে ডিভাইড হচ্ছে, আর দুটো অংশে ডিভাইড হওয়া মানে এরা পরস্পর সমান্তরালে সংযুক্ত থাকতেছে। সুতরাং এদের ক্ষেত্রে আমরা যদি তুল্যরোধ বের করি 1/rp সমান হবে 1/10 প্লাস 1/10, অর্থাৎ নিচে লসাগু হচ্ছে 10, উপরে 1 প্লাস 1, সুতরাং rp সমান হবে 5। আর এই দুটোর তুল্যরোধ এই 5-এর সাথে শ্রেণীতে সংযুক্ত, সুতরাং বর্তনীর রোধ r সমান হবে 5 প্লাস 5, অর্থাৎ 10 ওহম। তাহলে আমাদেরকে বের করতে বললো তড়িৎ প্রবাহ। আমরা ওহম স্যারের সূত্র থেকে জানি v ইকুয়াল IR, তার মানে হচ্ছে I সমান v/r। তাহলে v এর ভ্যালু কত দেওয়া আছে? v এর ভ্যালু দেওয়া আছে 10 ভোল্ট, আর r এর ভ্যালু আমরা একটু আগে ক্যালকুলেশন করে পেয়েছি 10, সুতরাং 30/10 অর্থাৎ 3 অ্যাম্পিয়ার। সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গ। এরপর 25 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে বলল একটি 40 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটরে 3.2 × 10⁻⁶ 10⁻⁴ কুলম চার্জ দেওয়া হলো। এটা হচ্ছে 25 নাম্বারের প্রশ্ন। এখন আমাদের অপশানে কি বলা আছে? 1 নম্বরে বলা হলো সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। হ্যাঁ, আমরা জানি চার্জিত বস্তুর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তাহলে এটা সঠিক। তারপরে এর বিভব হবে, তাহলে এর বিভব নির্ণয়ের জন্য আমাদের সূত্র হচ্ছে v ইকুয়াল q/c। কিউ হচ্ছে চার্জের পরিমাণ, যেটা হচ্ছে 3.2 × 10⁻⁴ কুলম, যেটা আমাদের এখানে বলা আছে, এবং ক্যাপাসিটরের ভ্যালু বা ক্যাপাসিটেন্স দেয়া আছে 40 × 10⁻⁶ ফ্যারাডে। মাইক্রোফ্যারাডে ছিল, এই জন্য 10⁻⁶ দ্বারা গুণ করে এটাকে আমরা ফ্যারাডেতে নিয়ে গেছি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 8 ভোল্ট, অর্থাৎ 2 নাম্বারটাও হচ্ছে আমাদের সঠিক। আর 3 নাম্বারে বললো যেখানে 0.5 মিলিজুল শক্তি সঞ্চিত হয়, ইউ সমান হাফ অফ CV²। তাহলে হাফ ঠিক আছে, সি এর ভ্যালু কত? ক্যাপাসিটেন্স হচ্ছে 40 × 10⁻⁶, তারপরে v² মানে হচ্ছে 8² তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 1.28 × 10⁻³ জুল, 1.28 × 10⁻³ জুল। তো এটাকে যদি আমরা মিলি জুলে নিয়ে যাই তাহলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে, সেটা হবে 1.28 মিলি জুল। তার মানে এটা হচ্ছে জুলে আর এটা হচ্ছে মিলি জুলে, কিন্তু আমাদের এখানে মান দেওয়া আছে 0.5 মিলি জুল, তার মানে সঞ্চিত শক্তির পরিমাণ আসলে ভুল দেওয়া আছে। তাহলে অ্যান্সার হবে 1 আর 2, অর্থাৎ ক নাম্বার অপশনটি। এটাই হচ্ছে 25-এর অ্যান্সার। আশা করি সবগুলো প্রশ্নই বুঝতে পেরেছো। পরবর্তী সমাধান দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।